অনার্স চতুর্থ বর্ষে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা আমরা পড়ছিলাম জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি কোর্সটি, কোর্স কোড 243103। আমরা আজকে নতুন একটি চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারের নাম হচ্ছে জিন ক্লোনিং নীতি, জিন ক্লোনিং কৌশল। তো জিন ক্লোনিং কি জিনিসের সম্পর্কে আমরা অলরেডি কিছু ধারণা পেয়েছি। এই অধ্যায় মূলত আগে যতগুলো অধ্যায় পড়ানো হয়েছে সবগুলো অধ্যায়ের একটা কম্বাইন্ড ধারণা বলা যেতে পারে। তো সেই ধারণার মধ্যে যেই অংশগুলো তোমাদের জন্য নতুন আমি চেষ্টা করব সেইগুলো আগে শেষ করার জন্য। তো আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে সিডিএনএ। সিডিএনএ, সিতে কি জিনিস, এটা কি, তাই তো? সি হচ্ছে কমপ্লিমেন্টারি আর ডিএনএ কি সেটা তো আমরা আগেই জানি। তো আমরা আসি এখন সিডিএনএ যেই সংজ্ঞা বা বিষয়টা এইটা সম্পর্কে একটু বুঝি। তো কমপ্লিমেন্টারির বাংলা যদি বলি তাহলে আমরা বলি হচ্ছে সম্পূরক। তো সম্পূরক কিভাবে হবে বা সিডিএনএ কেন বলা হচ্ছে সেটা আসি। তার আগে আমরা নিশ্চয়ই সেন্ট্রাল ডগমা কি জিনিস এটা শিখেছি। তো সেন্ট্রাল ডগমাতে আমরা দেখেছি যে ডিএনএ থেকে ডিএনএ হলে রেপ্লিকেশন বলা হয়, এবং সেক্ষেত্রে কি হয়, ওই ডিএনএ স্ট্যান্ডের যত সিকোয়েন্স থাকে হুবহু সেরকমই আরেকটা সিকোয়েন্স তৈরি হয়, কমপ্লিমেন্টারি একটা সিকোয়েন্স তৈরি হয়। আর এর পরের ধাপে যেটা হয়, ডিএনএ থেকে যদি আরএনএ তৈরি হয় তাহলে আমরা বলি হচ্ছে ট্রান্সক্রিপশন। আর যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাহলে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এবং যদি আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় তাহলে বলি ট্রান্সলেশন। তো এক্ষেত্রে যখন আমরা আরএনএ তৈরি করি অর্থাৎ এমআরএনএ তৈরি হয়, ম্যাচিউর এমআরএনএ তৈরি হয়, তখন আমরা একটা প্রসিডিউর দেখেছি যে যেখানে স্প্লাইসিং হয়। অর্থাৎ স্প্লাইসিং হয় যখন, তখন যেই অংশটা আমার প্রোটিন সংশ্লেষণের জন্য দরকার হয় না এমন একটা অংশ কেটে পড়ে যায়। তোমরা নিশ্চয়ই ট্রান্সলেশনে এক্সন এন্ট্রন এই দুটো ওয়ার্ডের কথা তোমাদের মনে আছে। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, এমআরএনএ ম্যাচিউর এমআরএনএতে যেটা হয়ে থাকে সেটার ক্ষেত্রে সিকোয়েন্সের সাইজটা কমে আসে। অর্থাৎ একটা ডিএনএ থেকে যখন একটা ডিএনএ তৈরি হয় তখন যদি সেখানে 1000 বেস পেয়ার থাকে, যদি আমার ম্যাচিউরড এমআরএনএ হয় তাহলে নিশ্চয়ই 1000 বেস পেয়ার থাকবে না, এখানে সংখ্যাটা আরও কমে আসবে, কারণ কিছু অংশ কেটে পড়ে যায়। অর্থাৎ এখানে সাইজটা ছোট হয়ে আসে। আর আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রসিডিউরে যে কোনো জিনিসের সাইজ যত ছোট হবে আমার কাজের সুবিধাটা তত বেশি হবে। এজন্যই মূলত কি করা হয়, সরাসরি ডিএনএ থেকে ডিএনএটাকে কালেক্ট না করে আমরা কি করব, এই যে এমআরএনএ যেটা সাইজটা ছোট হয়ে গেল, এই ছোট ম্যাচিউরড এমআরএনএ থেকে যখন আবার ডিএনএর কপিটা তৈরি করতে পারবো, এবং যেখানে যেই সিকোয়েন্সটা শুধুমাত্র প্রোটিন তৈরির সংকেতটাই বহন করবে, এক্সট্রা যেই আনট্রান্সলেটেড যে অংশটা আছে সেটা এর ভেতরে থাকবে না, এরকম প্রসিডিউর অর্থাৎ ম্যাচিউর এমআরএনএ থেকে আমরা যখন ডিএনএ তৈরি করব তখন সেইটাকে আমরা বলছি হচ্ছে সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। অর্থাৎ যদি আমরা বলি ম্যাচিউরড এমআরএনএকে টেমপ্লেট হিসাবে ব্যবহার করে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, অর্থাৎ এমআরএনএ তৈরি হয় তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায়, এখন এর বিপরীতটা হচ্ছে, অর্থাৎ এমআরএনএ থেকে আমার ডিএনএ তৈরি হচ্ছে, এজন্য এখানে বলা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এনজাইমের সাহায্যে যে ডিএনএ তৈরি হবে তাকে বলা হচ্ছে সিডিএনএ। তো আমরা প্রসিডিউরটা দেখি। আমরা প্রথমে বলেছি এখানে কি লাগবে, একটা ম্যাচিউরড এমআরএনএ লাগবে, যেখানে 3' প্রান্তে আমার থাকবে হচ্ছে অ্যাডেনিন, যেটাকে আমরা পলি এ টেইল বলি। আমরা ম্যাচিউরড এমআরএনএর গঠন আগেই শিখেছি, সেজন্য এখানে আমি ডিটেলস কিছু বলবো না। তবে এইটুকু অংশ মাথায় রাখবা তোমরা যখন খাতায় ছবিটা আঁকবে বা পরীক্ষায় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেই হিসাবে যখন এটাকে প্রিপেয়ার করবে তখন কি করবে, যে মাথায় রাখবে যে 3' প্রান্তেই পলি এ টেইল বা অ্যাডেনিন অংশটা থাকতে হবে। কারণ আমরা জানি যে আমাদের যে নতুন স্ট্যান্ডটা তৈরি হয় সেটা সবসময় 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে তৈরি হয়। এজন্য আমার যে প্রাইমারটা থাকবে সেটা কোন প্রান্তে এসে যুক্ত হবে টেমপ্লেট স্ট্যান্ডের,
3' প্রান্তে, তাহলে অবশ্যই আমার ওই অংশের সিকোয়েন্সটা জানা থাকতে হবে, তাহলে আমার এটা সুবিধা হবে। তো প্রাইমার এখানে আমার যেহেতু অ্যাডেনিন আমি জানি যে এই প্রান্তে এই সিকোয়েন্সটা আছে, আমি খুব সহজেই কি প্রাইমার এখানে ইউজ করতে পারবো, অ্যাডেনিনের সাথে সবসময় থায়ামিন যুক্ত হতে পারে, এজন্য আমরা থায়ামিন, এই যে অ্যাডেনিনের সাথে কমপ্লিমেন্টারি হিসাবে থায়ামিন যুক্ত করতে পারবো অ্যাজ এ প্রাইমার হিসাবে। দেখো এটার ডিরেকশনটা হবে আমার ডান থেকে বাম দিকে, অর্থাৎ 5' প্রান্ত থেকে 3' প্রান্তের দিকে এর ডিরেকশনটা দেখা যাবে। তো আমরা দেখি এর পরের ধাপে কি হবে। এখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে এনজাইম তার উপস্থিতি থাকতে হবে, এবং যে আমার অন্য অন্য যে ডিএনটিপিস আমরা যেগুলো বলে থাকি সেগুলাও এখানে থাকতে হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকতে হবে। এর উপস্থিতিতে আমার নতুন স্ট্যান্ড যেটা ব্লু কালারের আমরা যেটা দেখছি, এটা কিন্তু ডিএনএর গঠন থাকবে, অর্থাৎ এর ভেতরে আমরা যেমন রেড কালারেরটা যখন এমআরএনএ বলেছি তখন ওর ভেতরে কিন্তু ইউরাসিল এই সংকেতটা থাকবে, কিন্তু যখন আমরা ব্লু কালারের অংশটা দেখছি এটা আমার ফার্স্ট সিডিএনএ স্ট্যান্ড, এবং এক্ষেত্রে কোনো ইউরাসিল থাকবে না, ইউরাসিলগুলা প্রতিস্থাপন হয়ে যাবে। এজন্য আমার এখানে যে ডিএনটিটিপিস যেগুলো আমরা বলে থাকি সেগুলো অবশ্যই ডিএনএ তৈরিতে যেগুলো লাগে সেগুলাই ব্যবহার হবে। এখন কি করতে হবে, এই যে অংশটা এটাকে আমরা বলছি এমআরএনএ ডিএনএ হাইব্রিড, অর্থাৎ একটা এমআরএনএর স্ট্যান্ড আছে, একটা ডিএনএর স্ট্যান্ড আছে। তো আমার মূল লক্ষ্য হচ্ছে ডিএনএ তৈরি করা, অর্থাৎ ডাবল হেলিক্সের যে গঠনটা সেটা তৈরি করা। সেক্ষেত্রে এখানে আমার এক্সেস অংশটা হচ্ছে এমআরএনএ, অর্থাৎ আরএনএর এই অংশটা আমার লাগবে না, সেক্ষেত্রে ওটাকে আমার বাদ দিতে হবে। বাদ দিতে হলে আমরা কি করব, অ্যালকেলাইন হাইড্রোলাইসিস অফ ডিএনএ, অর্থাৎ অ্যালকেলাইন দিয়ে যদি এটাকে আমরা ট্রিট করি তাহলে এমআরএনএর অংশটা স্ট্যান্ডটা নষ্ট হয়ে যাবে। তখন আমার এখানে শুধুমাত্র থাকবে কি, যে আমার ফার্স্ট সিডিএনএ স্ট্যান্ড ব্লু কালারের সেটা অংশটা আমরা শুধুমাত্র পাবো এখানে। পরবর্তীতে কি হবে, যেহেতু এটা কম্পোনেন্টসের মধ্যে আমার অলরেডি বিভিন্ন এনজাইম থাকবে, ডিএনএ পলিমারেজ এনজাইম থাকবে, প্লাস হচ্ছে ডিএনটিপিসগুলা থাকবে, যার কারণে এটা কি হবে, আবার ওই ঘুরিয়ে গিয়ে 3' প্রান্ত থেকে 5' প্রান্তের দিকে আসবে, কারণ আমরা জানি ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ড থাকে না, সাধারণত ডাবল স্ট্যান্ড হয়ে যায়, অটোমেটিক্যালি এটা হয়ে যায় যদি কম্পোনেন্টসগুলো উপস্থিত থাকে। তো সেক্ষেত্রে এই প্রান্তে আমরা দেখতে পাচ্ছি যে সে ঘুরিয়ে আবার 3' প্রান্ত থেকে 5' প্রান্তের দিকে আসা শুরু করবে। তো এক্ষেত্রে আমার এখানে যেই অংশটা তৈরি হয় এটাকে বলা হয় হেয়ার পিন লুপ। হেয়ার পিন লুপ কেন বলা হচ্ছে, কারণ আমরা পার্লারের যে ক্লিপগুলো ব্যবহার করা হয় চুল বাঁধার জন্য, নিশ্চয়ই তোমরা এগুলো দেখেছো যে এর একটা দুটো প্রান্ত খোলা থাকে এবং একটা প্রান্তে এরকম একটা ইউ শেপের গঠন থাকে, এজন্য এটাকে বলা হয় হচ্ছে হেয়ার পিন লুপ, এবং এটা এই যে নতুন স্ট্যান্ডের 3' প্রান্তটা ঘুরে যাবে যেদিকে সেই প্রান্তের দিকে তৈরি হবে। তো পরবর্তীতে ধাপে দেখো যে ফার্স্ট স্ট্যান্ড, এখানে আমার নতুন যে স্ট্যান্ডটা গঠিত হচ্ছে সেটা আমি এখানে গ্রিন কালারের দেখিয়েছি, ব্লু কালারের তো আমার ফার্স্ট স্ট্যান্ড আছে, এবং 3'এর দিকে সে অগ্রসর হচ্ছে, এবং গ্রিন কালারের প্রথম অংশটা ব্লু কালারের সাথে যে অংশটা যুক্ত আছে এটা কিন্তু নতুন স্ট্যান্ডের 5 প্রান্ত হবে, এবং এখানে ডিএনএ পলিমারেজ 3 এই এনজাইমটা কাজ করবে। পরবর্তীতে কি হলো দেখো, গ্রিন কালারটা পুরোটাই কমপ্লিট হয়ে এই পাশে 5 প্রান্ত, যেটা এখন বোঝা যাচ্ছে না কারণ হেয়ারপিন লুপটা তো অলরেডি এখানে আছে, আর 3' প্রান্তে চলে আসলো কি অ্যাডিনিন পলি এ যে অংশটা সেটা চলে আসছে। তো এটা আমার সেকেন্ড সিডিএনএ স্ট্যান্ড, অর্থাৎ ফার্স্ট স্ট্যান্ডটা ব্লু কালারের ছিল, সেকেন্ড স্ট্যান্ডটা আমার গ্রিন কালারের আমরা পেলাম। এখানে অতিরিক্ত আমার কোন অংশটা আছে, এই হেয়ার পিন লুপ যে অংশটা, এই অংশটা, তাহলে এইটা আমার লাগবে না। এই অংশটাকে আমাকে কেটে ফেলার জন্য একটা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করতে হবে। আমরা অলরেডি রেস্ট্রিকশন এনজাইম চ্যাপ্টারে পড়েছি এসআই নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস এনজাইমের উপস্থিতিতে এই অংশটা কেটে পড়ে যায়, পড়ে গেলে আমরা আলটিমেটলি আমার যে কাঙ্ক্ষিত ডিএনএর গঠন সেটা পাবো, যেখানে কোনো এক্সেসরি ডিএনএ সিকোয়েন্স থাকবে না, শুধুমাত্র যেই অংশটা
প্রোটিন তৈরি করতে পারবে সেই ধরনের সিকোয়েন্সই এই ডিএনএর মধ্যে থাকবে, যার কারণে এটাকে বলা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড সিডিএনএ, বা আমরা বলি সিডিএনএ বা কমপ্লিমেন্টারি ডিএনএ। এই প্রসিডিউরটা তোমরা ভালো করে শিখবে, কারণ এটা তোমাদের পরীক্ষায় খুব আসে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এবং তোমরা এতক্ষণ যে ধৈর্য ধরে শুনছিলে, এজন্য সবাইকে ধন্যবাদ।